স্বাধীনতার সূচকে সবচেয়ে বেশি উন্নতি বাংলাদেশের, ফ্রিডম হাউসের প্রতিবেদন। এই বছরের শেষে নির্বাচন আয়োজন করছে সরকার, সংস্কারে জার্মানির সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। এবং রাজধানী জুড়ে তল্লাশি চৌকি, পুলিশের মনোবল ফেরাতে মাঠে শীর্ষ কর্তারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদে। সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। ফ্রিডম হাউস প্রকাশিত স্বাধীনতা সূচকে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে বাংলাদেশের, আর সহযাত্রী ভুটান। ফ্রিডম হাউসের সূচকে ২০২৩ সালে বাংলাদেশের স্কোর ছিল ৪০, ২০২৪ সালে তা বেড়ে হয় ৪৫। তবে প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়, শেখ হাসিনার ১.৫ দশকের তীব্র দমন নিপীড়নের পর হঠাৎ করেই শুরু হওয়া রাজনৈতিক সংস্কার বেশ কঠিন কাজ হবে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতা বিষয়ে মূল্যায়ন করে প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রভাবশালী প্রতিষ্ঠান ফ্রিডম হাউস। সূচকে সব দেশকে ৩টি বিভাগে ভাগ করা হয়: স্বাধীন, আংশিক স্বাধীন ও পরাধীন। রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতায় গত বছর বিশ্বের সবচেয়ে বেশি উন্নতি করেছে বাংলাদেশ। ফ্রিডম হাউসের প্রতিবেদনে ৬০টি দেশের রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতার অবনতি এবং মাত্র ৩৪টি দেশে উন্নতি হয়েছে বলে উল্লেখ করা হয়। সবচেয়ে বেশি উন্নতি দেখা ৪ দেশের মধ্যে ৩টি দক্ষিণ এশিয়ার। বাংলাদেশ ও ভুটানের পর অপর দেশটি হচ্ছে শ্রীলঙ্কা। ২০২৩ সালে বাংলাদেশের স্কোর ছিল ৪০, ৫ পয়েন্ট বেড়ে ৪৫ স্কোর নিয়ে উপরে উঠে আসে বাংলাদেশ। তবে সমান উন্নতি দেখেছে ভুটান। শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের ফলে অন্যান্য রাজনৈতিক দল, গণমাধ্যম, শ্রমিক ইউনিয়ন, বিচারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের উপর দীর্ঘদিনের রাষ্ট্রীয় চাপ হ্রাস পায়। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ১.৫ দশকের তীব্র দমন পীড়নের পর হঠাৎ করেই শুরু হওয়া রাজনৈতিক সংস্কার বেশ কঠিন কাজ হবে। সূচকে সবচেয়ে বেশি উন্নতি দেখলেও বাংলাদেশকে এখনও আংশিক স্বাধীন দেশের বিভাগেই রেখেছে গবেষণা সংস্থাটি। নাইম আহমেদ, ২১শে টেলিভিশন। ৭ বছর পর জাতীয় সংসদ ভবনে চলছে বিএনপির বর্ধিত সভা। দলকে নির্বাচনমুখী করতে নির্দেশনা দেবেন দলের হাইকমান্ড। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহিলা, বিএনপির বর্ধিত সভায় নেতারা কি বলছেন আমাদের জানাবেন। ধন্যবাদ নির্ঝনা আপনাকে। আমি এখন আছি সংসদ ভবনের মাঠের প্রাঙ্গণে। এখানে আসলে দীর্ঘ ৭ বছর পর কোনো বাধা বিপত্তি ছাড়া এখানে বর্ধিত সভা আয়োজন করা হয়েছে। নেতাকর্মীরা আসছেন। সকাল ৯টা বাজে শুরু হওয়ার কথা থাকলেও এটি কিন্তু শুরু হয়েছে সকাল 10টা থেকে। আনুষ্ঠানিকতা চলছে। আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে ধরে মাঠ পর্যায়ে তৃণমূল প্রায় ৩,৫০০ নেতাকর্মী এখানে অংশগ্রহণ করবে। তো কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে যেটা জানা গেছে যে এই বর্ধিত সভায় তারা কথা বলবে, নেতাকর্মীদের সাথে কথা বলবে এবং কথা বলে পরবর্তীতে দলের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে সেটি পরবর্তীতে জানানো হবে। আর অনুষ্ঠানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলবেন। মূলত ডিসেম্বরে নির্বাচনকে কেন্দ্র করে বর্ধিত সভার মূল অংশ। তারা নেতাকর্মীদের সাথে কথাবার্তা বলে কিভাবে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে এবং সামনের দিকে কিভাবে তারা কি কর্মসূচি দিয়ে এগোবে, এই বিষয়ে আসলে মূলত এই বর্ধিত সভায় আলোচনা হবে। আর একটি কথা জানিয়ে রাখি, এর আগে ২০১৮ সালে ৪ ফেব্রুয়ারি বর্ধিত সভা প্রথম অনুষ্ঠিত হয়েছিল। তারই ৩ দিন পর ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে যান। এরপর এই দীর্ঘ ৭ বছর পর এবারই বড় পরিসরে বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। তো এই ছিল নির্ঝনা আমার কাছে এখানকার এই মুহূর্তের পরিস্থিতি। মাহিলা ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার চলে যাচ্ছে অন্যান্য খবরে।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এবছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানির সহযোগিতা চান তিনি। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা জার্মানির জনগণ ও দেশটির অর্থনীতির প্রশংসা করে বলেন, জার্মানি বিশ্বব্যাপী ভারী শিল্পসহ অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। তিনি বলেন, আমাদের সঙ্গে জার্মানির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই। জারাহ ব্রুন সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ সম্পর্কে ধারণা নিতে বাংলাদেশ সফর করছেন। তিনি বলেন, আমি আপনার কাজের বড় অনুরাগী। তিনি জার্মানিতে সামাজিক ব্যবসা চালু করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। রাজধানী জুড়ে তল্লাশি চৌকি। যৌথ বাহিনীর অভিযানে ধীরে ধীরে উন্নতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। অপরাধী যেই হোক, আইনের হাতে ধরা পড়তেই হবে, এমনটাই বলছে পুলিশ। পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে মাঠে আছেন শীর্ষ কর্মকর্তারাও। মানিক শিকদারের রিপোর্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাতভর সেনাবাহিনী, র্যাব, পুলিশের যৌথ অভিযান চলছে গুরুত্বপূর্ণ পয়েন্টে। বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে কমছে অপরাধ প্রবণতা। যাত্রী ও রাজধানীবাসীরা আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানে স্বস্তির কথা জানিয়েছেন। আমরা খুশি, তার জন্য কেন এটা সতর্ক থাকাটা ভালো, খুব ভালো, আমাদের জন্য খুবই ভালো। আমরা চাই প্রতিটা মানুষের এভাবে তারা চেক ইন করো। বাইক রাইড করি, অনেক সময় হচ্ছে যে আমাদের মনের ভিতরে ভয় কাজ করে। যখন আমি এখন আমার প্রশাসনের ভাইদেরকে দেখতেছি, ওনারা তল্লাশি করতেছে। এটা আরও অন্তত 2 মাস আগে করার দরকার ছিল, সেটা এখন হয়েছে। তাও আমরা আলহামদুলিল্লাহ আমরা সরকার এবং প্রশাসনের কাছে আমরা শুকরিয়া জানাইতেছি। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বিভিন্ন নিরাপত্তা চৌকি পরিদর্শন করে জানান, অপরাধী যত শক্তিশালী হোক না কেন ছাড় দেয়া হবে না। বিশেষ করে আমি ডিটেকটিভ ব্রাঞ্চের পক্ষ থেকে বলছি যে আমরা ইতিপূর্বে যে সমস্ত সন্ত্রাসীদের গ্রেফতার করেছি, আপনারা নিজেরাই সাক্ষী রয়েছেন। আমরা আগামী দিনেও আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রাতভর বিভিন্ন এলাকায় গিয়ে তদারকি করছেন। আমাদের অফিসাররা তাদেরকে সাহস দিচ্ছি, নৈতিক মনোবল বৃদ্ধির জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং পাশাপাশি আমরা যখন জনগণের পাশে পাচ্ছি তাদের দাঁড়াচ্ছি এবং তাদেরকে উৎসাহ দিচ্ছি। আইন শৃঙ্খলার উন্নতির জন্য সবার সহযোগিতাও চেয়েছে পুলিশ। চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে এভাবেই অভিযান পরিচালনা করছেন এবং সাধারণ মানুষ যারা আছেন তারাও খুশি এই তল্লাশি প্রক্রিয়ায়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 52তে রাষ্ট্রভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারীদের অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল বরকত। শহীদ বরকতের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণের দাবি স্বজনদের। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আগে থেকে বাংলা ভাষা রক্ষার আন্দোলনে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আবুল বরকত। 1952 সালের 21 ফেব্রুয়ারি মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। তাকে সমাহিত করা হয় আজিমপুর কবরস্থানে। বরকতের মা হাসিনা বিবি 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে গাজীপুরে থাকতেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে ঢাকা জয়দেবপুর সড়কের পাশে 2 বিঘা জমি চিরস্থায়ী বন্দোবস্ত করে দেন। 1982 সালে মারা যান বরকতের মা হাসিনা বিবি। গাজীপুর স্টেডিয়ামটি শহীদ বরকতের নামে হয়েছে, তবে ছাত্রাবস্থায় যে বিশ্ববিদ্যালয়ের চত্বরে শহীদ হন বরকত, সে বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম শহীদ বরকতের নামে দেখতে চান স্বজনরা। কমপক্ষে ওনার নামে ঢাকা ইউনিভার্সিটিতে একটা হল করা আমার খুবই জরুরি। অর্থনৈতিকভাবে আমরা কিছু চাই না, চাই আমাদের একটু রাষ্ট্রীয় স্বীকৃতি, একটু সম্মাননা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্বে আছেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন বিষয়টা দেখেন এবং এই বিষয়টা তারা ব্যবস্থা নেন। শহীদের আত্মত্যাগ সার্থক করতে বাংলা ভাষার প্রতি আরও যত্নবান হওয়ারও আহ্বান তাদের। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতার সূচকে সবচেয়ে বেশি উন্নতি বাংলাদেশের, ফ্রিডম হাউসের প্রতিবেদন।
এই বছরের শেষে নির্বাচন আয়োজন করছে সরকার, সংস্কারে জার্মানির সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। এবং রাজধানী জুড়ে তল্লাশি চৌকি, পুলিশের মনোবল ফেরাতে মাঠে শীর্ষ কর্তারা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।